সরি পিচ্চি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি। ওটা জাস্ট কথার কথা ছিল ব্যাস। রাগ করো না প্লিজ বউ। কথার মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলেছেন। আর এখন বলেছেন এটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে। আপনি কথার কথা নিয়ে থাকুন। মৌ প্রচণ্ড রাগান্বিত হয়ে মুখ ফুলিয়ে কথাগুলো বলল। তবে তার এই ছোট্ট অভিমানী ও বিষণ্ণ মুখখানা দেখে এবার উজানে নিজের প্রতি এক তীব্র ক্ষোভ ও অনুশোচনা জমা হতে লাগলো। সে খুব ভালো করে জানে যে মেয়েটা প্রচণ্ড সেনসিটিভ, সামান্য একটু এদিক ওদিক হলেই ওনার চোখে শ্রাবণের ধারা নেমে আসে। তবুও সে কেন যেন মেয়েটাকে বরাবর হাট করে ফেলে, সে নিজেই জানে না। অতঃপর উজানে নিজের সমস্ত গম্ভীর বিসর্জন দিয়ে মাথা নত করে বড্ড আকুতি ভরা সুরে বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার পিচ্চি বউ। আমি সত্যি তোমাকে ওভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আই অ্যাম রিয়েলি সরি। এর পানিশমেন্ট হিসেবে আজ মাঝরাতে তোমাকে নিয়ে অমনি লং বাইক রাইডিং যাবো কেমন? সত্যি বলেছেন? কখন নিয়ে যাবেন? এখন নিয়ে চলুন না প্লিজ। ময়ের মলিন মুখে এমন এক চিলেতে হাসি রেশ দেখে উজানের বুকের ভেতরটা খানিকটা শীতল হয়ে এলো। এই চঞ্চল মেয়েটার সবসময় এমন হাস্যসূচক দেখে তার সবচেয়ে বেশি ভালো লাগে। আচমকাই উজানকে সুযোগ না দিয়েই ময়ের কোমরটা নিজের বাহুডোরে শক্ত করে আঁকড়ে ধরল এবং তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, বাইক রাইডে তো নিশ্চয়ই নিয়ে যাবো জান, তবে তার আগে আমাকে মিষ্টি মুখে করিয়ে দাও দেখি। মৌ উজানের মতলবটা পুরোপুরি বুঝে ওঠার আগেই উজান ক্ষুধার্ত চাতকের মতো মৌয়ের ওই রাঙা ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। মৌ প্রথমে অপ্রস্তুত হয়ে উজানের এই শক্ত বাঁধন থেকে নিজেকে সারিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার লোহার মতো শক্ত বাহু সামনে তার এই পুতুলের মতো শক্তি বিন্দুমাত্র টিকল না। উজান নিজের গভীর ও তীব্র চুম্বনের আবেশে মৌকে পুরোপুরি রাঙিয়ে তুলতে লাগলো। ক্ষণ ধরে এই গভীর ভালোবাসার পর উজান যখন অবশেষে তাকে মুক্তি দিল, তখন মৌয়ের বিছানায় এলিয়ে পড়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। সে নিজের ঠোঁটে দুহাত দিয়ে মুছে রাগ মিশ্রিত আদুরে গলায় বলে উঠল, নষ্ট পুরুষ, এভাবে কেউ কিস করে? আর একটু দেরি হলে তো আমায় দম আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। উজানের নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, প্রফেসর উজান চৌধুরী অফিসিয়ালি ওয়াইফ হয়েছে মিসেস চৌধুরী। আর তার এই সামান্য একটুখানি কিস্তি যদি সহ্য করতে না পারেন, তাহলে মুখে কিসের জন্য এত ভালোবাসি ভালোবাসি? এটা তো মাত্র শুরু। পরবর্তী এই ভালোবাসার আচরণে আমি একদম অতিষ্ঠ করে ছাড়বো। জাস্ট মাইন্ডেড। মৌ পুরো স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে উজানের এই রসালো ও গম্ভীর ভালোবাসার বাণী শুনছিল। তার এই ঘোরাগোল অবস্থার মাঝে আরও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এবার দ্রুত রেডি হয়ে নিন মিসেস চৌধুরী, আজ রাতে আপনাকে বাইক চড়িয়ে পুরো শহর ঘুরে দেখাবো। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে জলদি শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সে ময়ের সারা মুখমণ্ডল নিজের ভালোবাসার অজস্র গভীর চিহ্ন এঁকে দিয়ে যেতে ভুলল না। প্রায় ঘণ্টাখানেক পর উজানে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এবং তারপরে মৌ নিজের শাওয়ার নিতে গেল। উজান নিজের রুমে ঢুকে দ্রুত একটা ক্যাজুয়াল পোশাক পরে রেডি হয়ে নিয়ে ধীরে ধীরে পায়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। উজানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী নিজের চায়ের কাপটা রেখে ঠোঁটের কোণে মুচকি হাসলেন। ওনার এই গম্ভীর ছেলেটার মনে যে এই পিচ্চি মৌটা এত গভীর অনুভূতি আর পাগলামি লুকিয়েছিল, তা তিনি নিজেও একমাত্র জন্মদাতা বাবা হয়েও এতদিন বিন্দুমাত্র টের পাননি। অতঃপর তিনি পরম স্নেহে উজানকে নিয়ে কাছে ডাকলেন, উজান এদিকে আয় তো বাপ। উজান নিজের চোখ দুটো ছোট করে সন্দেহারা চোখে বাবার দিকে এগিয়ে গেল এবং সোফায় বাবার পাশে ধপাস করে বসে এবং কিচেনের রুমের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু আমার পিচ্চি বউটার জন্য জলদি কিছু ভালো খাবার দাবার রেডি করে দাও তো, বউটা আমার খিদে পেয়েছে। অতঃপর উজানে নিজের বাবার দিকে মনোযোগ দিল। আরিফুল চৌধুরী পরম মমতায় ছেলের চওড়া কাঁধে নিজের হাত রাখলেন এবং নরম সুরে বললেন, বৌমাকে যে তুই এখনো ভালোবাসিস, তার আগে কখনো মুখ ফুটে বলিসনি কেন? বাবার কথায় শুনে উজান অমনি মুখটা তেতো হয়ে উঠল। একদম চুপ করো, মির্জাপুরের বংশ। শুধুমাত্র তোমার জন্য আজ এই বউটা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তুই জানো পিচ্চি, যদি আজ সত্যি সত্যি আমাকে ফেলে চলে যেত, তবে এই উজান চৌধুরী কি দশা হতো? আমি এক মুহূর্তেও বাঁচতে পারতাম না আমার ওই পিচ্চিটা ছাড়া। ও আমার প্রতি বিশ্বাসে আমার পুরো অস্তিত্বে মিশে আছে। আর আজ ইফাত যদি ঠিক সময় পিছিয়ে এভাবে ব্যাগ গুছিয়ে চিরতরে যাওয়ার কথা আমাকে ফোনে না জানাতো, তবে তো আমি কোনোদিনও পিচ্চিটাকে আর নিজের কাছে ফিরিয়ে আনতে পারতাম না। তখন ওকে আমি যতই ভালোবাসি বলে না কেন, সে আমাকে স্পেয়ে অভিনয় ভেবে সারা জীবন আমার ওপর অভিমান করে বাপের বাড়িতে বসে থাকতো। আরিফুল চৌধুরীর ছেলের অমন চড়া কথা শুনে দীর্ঘ একটা তপ্ত শ্বাস ফেললেন। তিনি মনে মনে খুব ভালো করেই বুঝতে পারলেন যে ছেলেটার আজ সত্যি বড্ড বেশি হাট হয়েছে। তিনি পরম মমতায় আরও পেছনে কাঁধে হাত থেকে বোঝানোর সুরে বলতে লাগলেন, বাপ রাগ করেছিস কেন? শেষমেশে তো তোকে ছেড়ে চলে যায়নি, তাই না? যায়নি মানে কি? চলে গেলে তখন কি
হতো। নিজের তো এই বুড়ো বয়সে আম্মুকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না। আর এখন মাঝরাতে মাঝখান থেকে এসে আমার বুক থেকে আমার ওই বিড়ালের বাচ্চার মতো কিউট বউটাকে আলাদা করতে চেয়েছিলে। ধিক্কার জানাই তোমার এই চিন্তাভাবনাকে। আরিফুল চৌধুরী বাবাও আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তিনি পরম মমতায় ছেলের কাঁধে হাত রেখে নিজের ভুলটা স্বীকার করার জন্য বলতে লাগলেন, দেখো বাবা, নোংরা লোকটার সাথে আমার জননী এত বছর সংসার করেছে কি বা, ছি ছি। ও যেন এমন ঠোঁটে বাঁকিয়ে বলার অদ্ভুত ও উদ্ভুত কথাবার্তা শুনে আরিফুল চৌধুরী চরম হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা যে এত বড় একটা সিরিয়াস মুহূর্তেও এমন আজগুবি ও হাস্যকর কথা বলতে পারে তা তার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। তিনি খানিকটা রাগী ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, উজান, তুই কি জীবনে কোনোদিনও ভালো হবি না রে? এই সিরিয়াস মোমেন্টে এসব অজগুবি ফালতু কথা তুই কার থেকে শিখলি শুনি? বাবার এমন বোকা বনে যাওয়ার মুখ থেকে উজান এবার নিজের সব কাটা দাঁত কেলিয়ে হো হো করে হেসে উঠল। আজ অনেকগুলো দিন পর বাবার ছেলের এতটা কাছাকাছি বসে থাকতে দেখে হাসাহাসি করছিল। কিচেনের রুম থেকে প্লেট করে খাবার সাজাতে সাজাতে মৌসুমী চৌধুরী দূর থেকে একটা দৃশ্য পরখ করলেন এবং ওনার মাতৃত্বের মনটা এক পরম তৃপ্তির দীর্ঘশ্বাস ভরে উঠল। হঠাৎ উজান সোফা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলে উঠলেন, কার থেকে আর শিখবো ড্যাড? তোমার উপর পরম আদরের বৌমা থেকে। শাশুড়ি মেয়েটা সবসময় আমার সব সিরিয়াস মোমেন্টে কী যে আজে বাজে কথা বলে, তখন আমার মনটা চায় ওকে ডাইরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দিয়েই। নেহাত মেয়েটাকে নিজের জীবনের চেয়েও এই বলে উজান ডাইনিং টেবিল থেকে মৌসুমী চৌধুরী সাজিয়ে রাখা খাবারের প্লেট ও গ্লাস হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে মৌয়ের রুমের দিকে ঢুকে গেল। রুমে ঢুকে সে দেখল মৌ মাত্রই শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তার পরনে হোয়াইট থ্রি পিস, ভেজা লম্বা চুলগুলো থেকে টপটপ করে পানির ফোঁটা জমা ভিজে মেঝেতে ঝরে পড়েছে। উজান মৌয়ের সেই মুখের দিকে কিছুক্ষণ ঘোরাল গলায় লাগার দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সে আলতো পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ কি মনে হতে সে নিজের চোখ দুটো বুজে একটা দীর্ঘশ্বাস পেল। তারপর মৌকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে নিয়ে হাতের হোয়ার ড্রয়ারটি নিয়ে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। চুলগুলো উড়ে উড়ে বারবার উজানের গায়ে আর মুখে এসে আঁচড় কাটছে, কিন্তু উজান তাতে বিরক্ত হওয়ার বদলে বরং মুচকি মুচকি হাসছে। চুল শুকনো শেষ হলে উজান নিজের খুব দক্ষ হাতে মৌয়ের লম্বা চুলগুলো উঁচু তুলতে একটা সুন্দর কোপা বেঁধে দিল। অতঃপর তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ফোনটা গুঁজে দিল। মেয়েটার এমন বড় বদঅভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ফোন ছাড়া সে কিছুই খেতে চায় না। উজান আর বারণ করল না। সে নিজের হাতে এক লোকমা করে খাওয়া তুলে মৌয়ের মুখে দিতে লাগলো। মৌ মাঝে মাঝে ফোনের স্ক্রিনে কার্টুন দেখতে দেখতে খাবার গিলল। অর্ধেক খাবার শেষ হতেই মৌ আর খেতে চাইল না। তখন উজান নিজের বাকি খাবারটুকু তৃপ্তির সাথে খেয়ে শেষ করলো। তা দেখে মৌ কপাল কুঁচকে অবাক হয়ে শুধালো, আমার এঁটো খাবার আপনিই খেয়ে ফেললেন? বিন্দুমাত্র ঘৃণা হচ্ছে না আপনার? আরেকজনের এঁটো খাবার কি কেউ এভাবে খায়? উজান তখন আর কোনো কথায় উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে এসে এক ঝটকায় মৌকে নিজের বুকের সাথে টেনে নিল। মৌয়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, ভালোবাসি আপনাকে মিস চৌধুরী। আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কোনো কিছুই আমার কাছে ঘৃণা নয়। তার ভালো মন্দ, ভুল ত্রুটি, ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা, অভ্যাসের বদ অভ্যাসের সব কিছুই আমার ভালো লাগা উচিত, কারণ মানুষটা তো শুধুই আমার। তাছাড়াও এঁটো খাবার তো খাওয়ার নোংরা কিছুই নয়, বরং এত দুজনের মাঝে বোল্ডিং আরও দৃঢ়তা হয়, ভালোবাসা গভীরতা বাড়ে। বুঝেছ মিসেস চৌধুরী? কথাগুলো শুনেই মৌ উল্টো ঘুরে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। আর সে সত্যি গর্বিত, তার বেছে নেওয়া মানুষটি খাঁটি, তার ভালোবাসা মানুষটিকে চিনে নিতে সে কোনো ভুল করেনি। মৌয়ের এই ছোট্ট পাগলামি দেখে উজান শব্দ করে হেসে উঠে বলল। কিছুক্ষণ পরেই তারা দুজন বেরিয়ে পড়ল সে কাঙ্ক্ষিত বাইক রাইডিংয়েই। গভীর রাত, চারদিকে নিঝুম পরিবেশ। শহরের রাজপথ এখন অনেকটাই ফাঁকা, মাঝে মাঝে কেবল দুইটি গাড়ির হেডলাইট জ্বলে উঠেছে। মৌয়ের বাইকে চড়ে বেশি ভালো লাগে, আর উজান সেটা জানে বলেই আজ তাকে নিয়ে এসেছে। মৌ পেছন থেকে শক্ত করে উজানের প্রহরস্থ বুকটা জড়িয়ে ধরে আছে। তারপর চারপাশ থেকে ঝড়ো হাওয়া শো শো করে তাকে গা ছুঁয়ে শীতলতা দিচ্ছে। উজান মেয়েটার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই মৌয়ের মাথায় একটা হেলমেট পরিয়ে দিল। বাইকের গতি কিছুটা কমিয়ে উজান আদুরে গলায় শুধালো, পিচ্চি বউ, কেমন ফিল হচ্ছে? মৌ আনন্দের চোখ বন্ধ করে বলল, জাস্ট ওয়াও। ভাষা প্রকাশ করার মতো নয় প্রফেসর সাহেব। আপনি এত ভালো কেন বলুন তো? উজান বাঁকা হাসলো। ভালো তো আমি বটে, তবে এখন একটু খারাপ হতেও দিও যান। শুধু আকাশ বাতাস ফিল নিলে চলবে? স্পেশালি আমাকেও ফিল করতে করতে হবে না? মৌয়ের প্রফুল্ল মুখটা মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে উঠল। সে লজ্জায় উজানের পিঠে একটা কিল বসিয়ে দিল। এমন পচা কথা বললে আমি কিন্তু আর কখনোই আপনার সাথে আসবো না। কোলে উঠে আসতে চাইছো সেটা ডিরেক্ট বলেই তো পারো যান, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? উজান চৌধুরী অলওয়েজ তোমাকে সামলানোর ক্ষমতা রাখে। এবার লজ্জা পাওয়ার বদলে বেলুনের মতো চুপসে গেল। দুই হাত দিয়ে উজানের পেটের একের পর এক চিমটি কাটতে লাগলো। উজান ব্যথায় কুঁকড়ে গিয়ে শব্দ করে হেসে উঠল, আউস পিচ্চি, প্লিজ এখন থামো। ট্রাস্ট মি, বাসায় গিয়ে শুধু চিমটি নয়, কিস করে যাচ্ছে করতে পারো। উজান চৌধুরী একদম কিছুই বলবে না, কিন্তু এখন রাস্তায় একটু শান্ত হয়ে বসো। পিচ্চি বউটাকে এই মুহূর্তে ফিল করতে দাও।
এভাবে বাইকের গতি মাঝেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। উজান এক হাত দিয়ে পেছন থেকে মৌয়ের শক্ত করে জড়িয়ে ধরল, যাতে ঘুমের ঘরেও মেয়েটা পড়ে না যায়। তারপর বাইকের মুখ ঘুরিয়ে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অর্থাৎ চৌধুরী বাড়ির দিকে রওনা হলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।